কোটা আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে গঠিত কমিটিকে বিদেশি সহায়তা নেয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। জাতিসংঘের আগ্রহকে সাধুবাদ। নির্বাহী আদেশে কালকের মধ্যে রাজনীতিতে নিষিদ্ধ হতে পারে জামায়াত, আইনি দিক পর্যবেক্ষণের পর চূড়ান্ত সিদ্ধান্ত। শিক্ষার্থী আন্দোলনে প্রাণহানির ঘটনায় হাইকোর্টের দুঃখ প্রকাশ। মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়ার দাবি জাতিসংঘের। এবং কাল থেকে স্বাভাবিক নিয়মে ফিরছে দাপ্তরিক কাজ। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় বন্ধ ট্রেন সীমিত আকারে চলবে বৃহস্পতিবার থেকে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশির আলিজা। এবার বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনের সুষ্ঠু ও মানসম্মত তদন্ত নিশ্চিতে সরকার গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে জাতিসংঘের সহায়তার আগ্রহকেও স্বাগত জানান তিনি। সকালে গণভবনে জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রোস্টারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় প্রাণহানি তদন্তে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সরকার। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান জানান, ভিসা প্রক্রিয়ার ধীর গতির জন্য দুঃখ প্রকাশ করেছেন জার্মান রাষ্ট্রদূত। নির্বাহী আদেশে কালকের মধ্যেই জামাতকে নিষিদ্ধ করা হতে পারে বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এও জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আনিসুল হক বলেন, কোন আইনি প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তি হবে বৈঠকে সে নিয়েও আলোচনা হবে। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়া, এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব কোন আইনি প্রক্রিয়ায় হবে। সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলব। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও মৃত্যুর ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন উচ্চ আদালত। সংবিধান ও আইনে সব বিষয় লেখা থাকলেও তা কেউ মানছে না বলেও মন্তব্য করেন হাইকোর্ট। আন্দোলনে গুলি চালানো বন্ধ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি চেয়ে করা রিটের শুনানিতে এসব কথা বলেন হাইকোর্ট বেঞ্চ। আগামীকালও রিট শুনানি চলবে। কাজী পাপ্পু রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে চলতি মাসের শুরুর দিকে আন্দোলনের নামে শিক্ষার্থীরা। তৃতীয় পক্ষ সুযোগ নেয় পরবর্তীতে যা রূপ নেয় সহিংসতায়। সরকারি হিসেবে প্রাণ যায় 150 জনের, গুলিবিদ্ধ হয় আরো অসংখ্য মানুষ। এর প্রেক্ষিতে আন্দোলনরতদের ওপর গুলি না চালাতে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশনা চেয়ে সোমবার রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো শুনানি করেন বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি SM মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ। আদালত বলেন, সব মৃত্যুই দুঃখজনক। আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় কোর্ট লজ্জিত। কাউকে ইনজুর করার জন্য বা ভয় দেখানোর জন্য মারতে পারে, প্রাণ নেওয়ার জন্য প্রথমেই কেউ গুলি করতে পারবে না। আদালত আজকে তাদের আক্ষেপ এবং দুঃখ ক্ষোভ প্রকাশ করেছেন যে এত যে প্রাণ ঝরে গেছে সেটির ব্যাপারে। 6 জনকে সেটি বেআইনি, এবং তাদেরকে যে স্বেচ্ছায় তারা ওখানে যে আশ্রয় নিয়েছেন সেটা তাদের মুখ থেকে আমরা শুনতে চাই। এসে আদালতের সামনে তারা সে কথাটাই বলুক। এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়, আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। আন্দোলন ঘিরে গোলাগুলির ঘটনার ব্যাখ্যা দেন রাষ্ট্রপক্ষ। তারা তাদের সেফটির জন্য ডিবি অফিসে এসেছে, এটা কমিউনিকেট করেছে জাতীয়ভাবে এবং আপনারা শুনেছেন। কিন্তু এই 2 জন অ্যাডভোকেট এই ঘটনা সাপ্রেস করে তাদের সাবমিশন রেখেছিল, যেটা গুরুতর অন্যায় এবং এই রিট পিটিশন মেনটেনেবল না। এখন হাইকোর্ট থেকে একটা ওয়েগ আদেশ দেওয়া হয় যে পুলিশ গুলি করতে পারবে না, এটা কিসের ইঙ্গিত? তার মানে কি ভ্যান্ডালিজম? ছাত্রদের আন্দোলন, ছাত্ররা ওদের ন্যায্য দাবির প্রতি
গভর্নমেন্টের সর্বপ্রথম ছাত্র রাস্তায় নামার আগেই সরকার অ্যাপিল ফাইল করেছে। রিটের পরবর্তী শুনানি হবে বুধবার। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, সহিংসতা ও হত্যার ঘটনায় আবারও প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। আন্দোলনকারীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ার দাবি করে সংস্থাটি বলছে, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে মহাসচিব অ্যান্টনিও গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন। স্থানীয় সময় সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে দেয়া বিবৃতি এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এসব কথা বলেন। ছাত্র আন্দোলনে জড়িত হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের বিষয়েও অ্যান্টনিও গুতেরেস উদ্বিগ্ন বলে জানান তিনি। 11 ঘন্টা শিথিলের পর সন্ধ্যা 6টা থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে আবারও বহাল হচ্ছে কারফিউ। দুদিন ধরে ঢাকা ও আশপাশের 3 জেলায় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে। এতে কর্মচঞ্চল হয়ে উঠেছে গোটা জনপদ। বিভিন্ন সড়কে কর্মস্থলগামী মানুষের পাশাপাশি বেড়েছে গণপরিবহনের চাপ। রাজধানীর বিভিন্ন এলাকায় যানজটের কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষকেও। রাজশাহী মহানগরীতে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। সার্বিক পরিস্থিতি জানবো সহকর্মী মেহেদী হাসান শ্যামলের কাছে। আজকে রাজশাহীতে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত যে জরুরি অবস্থা শিথিল করা হয়েছে, সেই জরুরি অবস্থা শিথিলের আজকে কিন্তু 12তম দিন, অর্থাৎ 12তম দিন চলছে। সেই 12তম দিনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আমি আসলে বিশ্ববিদ্যালয়ে আসার আগে রাজশাহী শহরের সমস্ত পয়েন্টগুলো দেখে এসেছি এবং আমরা যেটা দেখেছি যে মানুষের জীবন চলাচল একেবারে স্বাভাবিক, কোথাও কোনো প্রতিবন্ধকতা আমরা দেখতে পাইনি। সমস্ত শপিং মল কিংবা বড় মাঝারি সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আসলে খোলা হয়েছে। রাজশাহী থেকে সকল রুটে, দেশের সকল রুটে যানবাহন স্বাভাবিক চলাচল সেটাই আমরা দেখেছি। কিন্তু একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে রাজশাহীতে আসলে রাজশাহী থেকে সারা দেশের মতো যে ট্রেন চলাচল এখনও আমরা স্বাভাবিক দেখতে পাইনি এবং আজকেও কিন্তু কোনো ট্রেন রাজশাহী থেকে ছেড়ে যায়নি। আমি একটা বিষয় জানিয়ে রাখতে চাই আপনাদেরকে যে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে আসছি, বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আমরা একটু জানি যে নিপীড়িত ছাত্রদের, নিপীড়িত শিক্ষার্থীদের পাশে শিক্ষকবৃন্দ, যে এরকম একটা ব্যানারে আমরা দেখলাম যে বেশ কিছু শিক্ষক, অর্থাৎ সেটা প্রায় অনেক শিক্ষকরা আসলে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ে। তারা বিভিন্ন তারা বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে এবং শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা অবস্থান নিয়েছে, সেটা আমরা লক্ষ্য করেছি। আমি আরও একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে গত দুদিন যাবৎ ধরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এবং প্রেসিডিয়াম মেম্বার, অর্থাৎ সভাপতি মণ্ডল সদস্য এইচ.এম. খায়রুজ্জামান লিটন, তিনি কিন্তু যারা একেবারে নিরীহ মানুষ বা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, তাদেরকে আমরা 700, গতকালকে 700 এবং আজকে 1000 মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করতে দেখেছি। এবং এই ছিল রাজশাহী থেকে আজকের 12তম দিনের কারফিউ অবস্থার সর্বশেষ। দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য স্বাভাবিক সময়সূচি নির্ধারণ করেছে সরকার। কাল থেকে সরকারি বেসরকারি অফিস চলবে 9টা 5টা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার জেরে 21 থেকে 23 জুলাই সাধারণ ছুটির পর 24 ও 25 জুলাই সরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়। কোটা সংস্কার আন্দোলনের কারণে বন্ধ ছিল গণপরিবহন। নাশকতার আশঙ্কায় বন্ধ হয়ে যায় দূরপাল্লার নিরাপদ বাহন ও রেল সেবাও। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় দূরপাল্লার বাস চললেও এখনও সিদ্ধান্ত হয়নি ট্রেন চলাচলে। ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদত হোসেন জানালেন, সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার। মনিরুল ইসলামের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে রাজধানী ছিল উত্তাল। বাংলা ব্লকেট আর কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচিতে অচল ছিল গোটা দেশ। এমন পরিস্থিতিতে দেশ জুড়েই কারফিউ জারি করে সরকার। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় সেনাবাহিনী। বন্ধ হয়ে যায় সব ধরনের গণপরিবহন চলাচল।
তবে কদিন ধরেই চলছে দূরপাল্লার বাস, কিন্তু যাত্রী কম। রাজধানীর টার্মিনালগুলোতে নেই চিরচেনা চাঞ্চল্য। অনেকটা আয়েশ করেই দিন পার করছেন পরিবহন শ্রমিকরা। নতুন করে কোনো সংঘাত না ঘটলে এ ক্ষতি পুষিয়ে নেওয়ার আশাও করছেন তারা। যাত্রী মোটামুটি ভালোই আপনার দিকে যাইতেছে, তারপর সামনে আরও হয়তো ভালো যাবে যদি কোনো সমস্যা না হয়। সবচেয়ে বেশি সমস্যা হলো যে আমাদের গাড়ি চলছে ঠিকই, কিন্তু রাতের বেলা যে চলছে না, এটার জন্য আমাদের অনেক ভোগান্তি হতে হচ্ছে। বাসগুলো নিয়মিত যেতে পারছে না, যাত্রীদেরও ভোগান্তি হচ্ছে। তবে যাত্রীদের মুখে নেই বাড়তি ভাড়ার অভিযোগ। সামগ্রিক ব্যবস্থাপনা নিয়েও অভিযোগ নেই তাদের। আসার সময় 100 টাকা বেশি লাগছে আগের থেকে, আর এখন বলতে 100 টাকা। আমি যেটা আসছি 500 করে নিচ্ছে, কত আয়ের আগের তারিখ গেছি 450 করে নিচ্ছে। এদিকে দেশের নানান প্রান্তের মানুষের সমাবেশ স্থল কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশন একদমই শুনশান। কোথাও নেই হাঁকডাক, বাজছে না ট্রেনের বাঁশিও। প্ল্যাটফর্মের ঠায় দাঁড়িয়ে সারি সারি ট্রেন। তবে এই ফাঁকে স্টেশনের অবকাঠামো সংস্কারে কাজ করতে দেখা গেছে শ্রমিকদের। গত 18 জুলাই থেকে বন্ধ রয়েছে ট্রেন। পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হলেও নিরাপত্তা ইস্যুতে সিদ্ধান্ত নিতে বিলম্ব করছে রেল কর্তৃপক্ষ। তবে খুব তাড়াতাড়ি ট্রেন চলাচলের সিদ্ধান্ত আসবে বলে আশা জানালেন স্টেশন মাস্টার। মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সচিব জিতি সাহেব সহায়ত সর্বক্ষণ এই রেল পরিচালনার ব্যাপারে তারা সব মনিটরিং করতেছে। আর দেশের সরকার যখন রাষ্ট্র পরিচালনা নিশ্চিত না হবে না, যাত্রীদের নিরাপত্তা যদি এনশিওর না করে, সেক্ষেত্রে তো ট্রেন চলাচল করতে পারে না। তবে আমরা প্রস্তুত আছি, যদি যখন আমরা নিরাপত্তা নিশ্চিত হবে, ইনশাল্লাহ আমরা ট্রেন চলাচল করব। 7 দিন বন্ধ থাকার পর 24 জুলাই সীমিত পরিসরে কয়েকটি পণ্যবাহী ট্রেন চালু হলেও পরদিনই তা আবার বন্ধ করা হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে চলবে স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন। বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদত। কোটা সংস্কার আন্দোলনের দেশব্যাপী অস্থিরতায় প্রায় 2 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে রেল চলাচল। ব্যাংক, গার্মেন্টস, টেলিকম সহ জ্বালানি খাতে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা রয়েছে বলে জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। ইতোমধ্যেই 70 শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারের 8টি ওয়েবসাইটে 50,000-এরও বেশিবার হামলা চেষ্টা হয়েছে বলে আগারগাঁও এক সংবাদ সম্মেলনে জানান তিনি। এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। ব্যাংকিং সেক্টর, পোশাক শিল্প, টেলিকম সেক্টর এবং বিদ্যুৎ জ্বালানি খাতগুলোতে আমাদের আশঙ্কা যে বড় ধরনের সাইবার হামলা হতে পারে। তার জন্য আমাদের প্রতিষ্ঠান পর্যায়ের কিছু সিকিউরিটি প্রোটোকল মেনে চলা দরকার এবং আমাদের সরকারি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের সিকিউরিটি গাইডলাইনগুলো আমাদের কঠোরভাবে অনুসরণ করা দরকার। বিএনপি জামায়াতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার নির্দেশ দিয়েছেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। নিজ সংসদীয় আসনের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সমস্ত বিভেদ ভুলে আমৃত্যু রাজপথে থাকার প্রত্যয় জানান এই বীর মুক্তিযোদ্ধা। রেজা খানের রিপোর্ট। কোটা আন্দোলনের নামে মিরপুর 10 নম্বর, কাজীপাড়া ও শেওড়াপাড়ার মেট্রো রেলের বিভিন্ন স্থাপনায় ব্যাপক তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। এমন তিক্ত অভিজ্ঞতার আলোকে ঢাকা 15 আসনের সকল থানা, ওয়ার্ড, ইউনিট আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সকল নেতৃবৃন্দ সেদিন আহত হয়েছে। এতে বিএনপি জামায়াতের নাশকতা রুখতে না পারার ব্যর্থতার কারণ তুলে ধরেন কর্মীরা। সকাল 9টা থেকে আমরা 5টা পর্যন্ত মাঠে ছিলাম, আমরা রাজপথে ছিলাম, আসি থাকবো। ভবিষ্যতে অরাজকতা প্রতিরোধ করতে সব ধরনের প্রস্তুতি রাখার পরামর্শ দেন স্থানীয় নেতারা। পিছনে যে ভুল হয়েছে সেই ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। জামাত দুষ্কৃতিকারীদের ভিতরে ঢুকে আমাদের উপরে অতর্কিত হামলা করে আমরা দাঁড়ানো থাকতাম, কখনই তারা আমাদের উপরে আক্রমণ করার সাহস পাইত না। সমন্বয় করে দেওয়ার জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের পাশে আমরা মহিলা আওয়ামী লীগ থাকবো।
রাজপথে থেকে বিএনপি জামাতকে মোকাবেলা করব। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার সবার আগে নিজেদের এলাকা সামলানোর তাগিদ দেন। আমি আমার এলাকা ছেড়ে ওই মতিঝিলে যাব, সাতপাতে চলে যাব বা অমুক জায়গায় যাবো, এটা হয় না। আপনাদেরকে নিজের ঘর আগে রক্ষা করতে হবে। আওয়ামী লীগের সৈনিক হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় জানান তিনি। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আপনাদের সাথে রাজপথে আসি, রাজপথে ইনশাল্লাহ থাকবো মৃত্যুর রাত পর্যন্ত। আমরা মুক্তিযুদ্ধ করেছি, ইনশাল্লাহ আবার সেই মুক্তিযুদ্ধের জায়গায় উঠবে, জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করবে, বাংলাদেশকে রক্ষা করবে। নাশকতাকারীরা মরণ কামড় দিয়েছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেন এই বীর মুক্তিযোদ্ধা। জামাত বিএনপি তারা এখন মরণ কামড় দিয়েছে, এদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। আর জামাত শিবির বিএনপি যারা আছে, আপনারা যারা আছেন, আমরা আপনারা তাদেরকে প্রশ্রয় দিই, আশ্রয় দিই। দয়া করে এই কাজটি করবেন না। আইন নিজের হাতে তুলে না নিয়ে সন্ত্রাসীদের পুলিশের হাতে সোপর্দ করার তাগিদও দেন আলহাজ কামাল আহমেদ মজুমদার। যেখানে জামাত পাবেন ধরে সেখানে পুলিশে দেবেন, আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিবেন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। মাদারীপুরে শিক্ষার্থী আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে চালানো দুষ্কৃতিকারীদের তাণ্ডবে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা। সরকারি হিসেবে যার ক্ষয়ক্ষতির পরিমাণ 40 কোটি টাকা। স্থানীয় প্রশাসন বলছে এসব স্থাপনা নতুন করে ঠিক করতে সময় লাগবে অন্তত 6 মাস। মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে মাদারীপুরে প্রাণ হারায় 3 জন। এ ঘটনাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ডিসি-এসপির কার্যালয় সহ সরকারি বেসরকারি অন্তত 10টি প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। একই ধারাবাহিকতায় একটি পেট্রোল পাম্প, একটি পুলিশ ফাঁড়ি, একটি পুলিশ বক্স, অন্তত 37টি বাস, 3টি ট্রাক, একটি প্রাইভেট কার ও 5টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় তারা। এতে 40 কোটি 8 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়। সরকারি বেসরকারি সম্পদ ও স্থাপনায় হামলার ঘটনার বিচার দাবি করেছেন স্থানীয়রা। দুষ্কৃতকারী আমাদের ডিপোতে হামলা করে এবং বাস ডিপোতে হামলা করে, সার্বিক ফিলিং স্টেশনে হামলা করে, সার্বিক স্টেশনে ব্যাপক ভাঙচুর করে ক্ষতি সাধন করে। মুক্তিযুদ্ধ মিলাদুন সহ আরো অনেক পুলিশ ফাঁড়ি, মানে এই ধরনের নিকার কাজ আমার মনে হয় মাদারীপুর এই 40-50 বছরের ভিতরে এগুলো কোনোদিন ঘটে। দেশি বিদেশে একটি কুচক্রী মহল এ নির্মম ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়রের। দেশি এবং আন্তর্জাতিক একটি চক্র, এটি একটি এই সরকারের বিরুদ্ধে সম্পদ হানির মধ্যে দিয়ে মানে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সরকারকে ভাবমূর্তি নষ্ট করে এবং রাষ্ট্র ক্ষমতাকে কক্ষিগত করা এবং এই সরকারের বিরুদ্ধে ভাবমূর্তি নষ্ট করা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে 4টি মামলায় 293 জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারেও চেষ্টা চলছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। জনগণের জানমাল নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে পিকেট ডিউটি এবং বেশ কিছু মোবাইল পার্টি আমাদের কাজ করছে। গোয়েন্দা পুলিশের 2টি টিম কাজ করছে। আসামিদের গ্রেফতারের জন্য আমাদের অভিযানিক টিম কাজ করছে। এই ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। প্রতিবেদন হতে আমরা আপাতভাবে পেয়েছি যে মাদারীপুরের সর্বমোট প্রায় 40 কোটি 8,50,000 টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এর ভিতরে স্থাপনা এবং যানবাহন উভয়ই রয়েছে। এ ধ্বংসযজ্ঞ 71-এর সহিংসতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন মাদারীপুরবাসী। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। আওয়ামী লীগ সরকার নয়, এক অদৃশ্য শক্তি দেশ পরিচালনা করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইন শৃঙ্খলা বাহিনীকে প্রজাতন্ত্রে কর্মচারী হয়ে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের রাজনৈতিক সংকট নিরসনে সরকারের পদত্যাগ দাবি করেন মির্জা ফখরুল। কোটা আন্দোলন ঘিরে শিক্ষার্থী হত্যাকাণ্ড জাতিসংঘের অধীনে তদন্ত করার দাবিও জানান তিনি। গোটা ইস্যুটাকে সরকার যদি তার সদিচ্ছা থাকতো, রাজনৈতিক উদ্দেশ্য থাকতো, তার প্রতি খুব অল্প সময় 2-3 দিনের মধ্যে তারা ইস্যুটাকে সমাধান করতে পারতো। সবাই তো বলে যেটা আওয়ামী লীগের সরকার,
আমি তো আওয়ামী লীগ খুঁজে পাই না এখানে। পুরোপুরিভাবে একটা অদৃশ্য একটা শক্তি, যে শক্তি এই দেশকে পরিচালনা করার চেষ্টা করছে। রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবেই শেষ করতে হবে, নতুন নির্বাচনের ব্যবস্থা করে নতুন জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় ব্যান্ড মাইলসের প্রধান ভোকাল ও বেস গিটারিস্ট শাফিন আহমেদ। মঙ্গলবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বনানী কবরস্থানে মায়ের পাশে তাকে দাফন করা হয়েছে। এ সময় পাশে ছিলেন বড় ভাই তাহসিন আহমেদ, হামিন আহমেদ, মাইলসের সব সদস্য সহ অগণিত মানুষ। এর আগে যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার ভোরে মৃত্যুবরণ করেন শাফিন আহমেদ। তার মৃত্যুতে শোক নেমে এসেছে দেশের সঙ্গীতাঙ্গনে। দেশের বাইরের খবর। ভারতে কেরালায় আলাদা ভূমিধসে লাফিয়ে বাড়ছে প্রাণহানি। এখন পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে গাজায় ইসরায়েলি তাণ্ডবে ৩৯,৪০০ ছুঁয়েছে প্রাণহানি। ওদিকে ভেনিজুয়েলায় বিতর্কিত নির্বাচনের প্রতিবাদে আন্দোলনে নেমেছে জনগণ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। টানা 4 ঘন্টার মুষলধারে বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বিভিন্ন পাহাড়ি এলাকায় একাধিক ভূমিধসে কয়েকশো মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। কাদা পানি ও ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ক্ষতিপূরণ হিসেবে নিহতদের পরিবারকে 2 লাখ এবং আহতদের 50,000 রুপি অর্থ সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় দীর্ঘ হচ্ছে লাশের সারি। নুসেইরাত জাবালিয়া সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিমান হামলা অব্যাহত রেখেছে তারা। 10 মাসের তাণ্ডবে 39,400 ছুঁয়েছে প্রাণহানি। এদিকে তুরস্ককে সামরিক জোট ন্যাটো থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে ইসরায়েল। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলি হামলা চালানোর হুমকি দেয়ায় এ আহ্বান জানায় তেল আবিব। ভেনিজুয়েলায় বিতর্কিত নির্বাচনে নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করায় ফুঁসে উঠেছেন দেশটির জনগণ। সোমবার রাজধানী কারাকাসের রাস্তায় নামে কয়েক হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানি গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। 2027 সালের এশিয়া কাপের আসর বসছে বাংলাদেশে। ওয়েবসাইটে 2024 থেকে 2027 পর্যন্ত মোট 13টি টুর্নামেন্টের জন্য পৃষ্ঠপোষক চেয়ে দরপত্র আহ্বান করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেই বিজ্ঞাপনে আগামী 2 আসরে এশিয়া কাপের আয়োজকদের নাম ঘোষণা করে। 2025 সালে টি-20 ফরম্যাটে আসর গড়াবে ভারতে। এর 2 বছর পর ওয়ানডে ফরম্যাটে আসর বসবে বাংলাদেশের মাটিতে। 2012 থেকে 2016 সালে টানা 3 বার এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। কোটা আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে গঠিত কমিটিকে বিদেশি সহায়তা নেয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। জাতিসংঘের আগ্রহকে সাধুবাদ। নির্বাহী আদেশে কালকের মধ্যে রাজনীতিতে নিষিদ্ধ হতে পারে জামায়াত। আইনি দিক পর্যবেক্ষণের পর চূড়ান্ত সিদ্ধান্ত। শিক্ষার্থী আন্দোলনে প্রাণহানির ঘটনায় হাইকোর্টের দুঃখ প্রকাশ। মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়ার দাবি জাতিসংঘের। এবং কাল থেকে স্বাভাবিক নিয়মে ফিরছে দাপ্তরিক কাজ। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় বন্ধ ট্রেন সীমিত আকারে চলবে বৃহস্পতিবার থেকে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদে রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।